নমস্কার বন্ধুগণ, আমার নাম বিষ্ণু গোস্বামী। আমি বর্তমানে একজন স্নাতকোত্তর ছাত্র। এখন আমি আমার লেখা একটা গল্প পড়ে শোনাচ্ছি। এই গল্পটা আমি যখন লিখেছিলাম তখন আমি সপ্তম শ্রেণীতে পড়তাম। এছাড়াও এটা আমার প্রথম গল্প পড়ে শোনানো, তাই ত্রুটিগুলো মার্জনা করে দিও। এই গল্পের নাম ঐতিহাসিক খুন। টুনি পিসিদের বাড়িতে গিয়েই দুঃসংবাদটা পেলাম। পাশের বাড়ির আর্কিওলজিস্ট মিস্টার সুমন বর্মনের মৃত্যু ঘটেছে। পিসির কথায় কাল সকাল 6:30টায় গোপী দুধওয়ালা দুধ দিতে এসেছিল সুমনবাবুর বাড়ি। সুমনবাবু ভোর 4টের সময় উঠে পড়তেন। দুধওয়ালা সেটা জানত, কিন্তু মিনিট 5 দরজায় নক করার পরে সে চিন্তিত হয়। তবুও বাথরুম গেছেন ভেবে আরও মিনিট 15 অপেক্ষা করেছে। তাতেও না উত্তর পেয়ে গোপী পাড়ার বাকিদের কথাটা বলে দেয়। গুঞ্জন ওঠে পাড়ায়। কেউ বলে অসুস্থ হয়েছেন সুমনবাবু, আবার কেউ বলেন হার্ট অ্যাটাক। পিসিমশাই কয়েকজন মজুরকে দিয়ে দরজা ভাঙে। দরজার সামনেই সুমনবাবু পড়েছিলেন। গায়ে কোথাও কোনো আঁচড় ছিল না। পিসিমশাই ভেবেছিলেন অজ্ঞান হয়ে গেছেন তিনি। ডাক্তার ডাকা হলে তিনি জানান রোগী মৃত। পুলিশকে ফোন করা হয়। তারা কাল এসেছিল, আজও এসে পড়ল বলে। কিছু মিনিট বাদেই পুলিশ এসে পড়ল আমাদের বাড়ি। পুলিশের সঙ্গে কাকাকে আসতে দেখে চমকে উঠলাম, খুশিও হলাম খুব। কাকার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কাকা তুমি এখানে? জানো পাশের বাড়ির আর্কিওলজিস্ট মিস্টার সুমন বর্মন খুন হয়েছেন? কাকা গম্ভীর মুখে বললেন, হ্যাঁ শুনেছি। আমি জিজ্ঞেস করলাম, তুমি ওকে চিনতে নাকি? কাকা বললেন, চিনতাম মানে? উনি আমার কলেজের বন্ধু। ওর বাড়িতে আমার যাওয়া আসা ছিল। ইদানিং অবশ্য আসা হয় না। তা কে জানে ওই বৃদ্ধ ভদ্রলোক কেন মারা গেলেন, যদিও ওনার হার্টের অবস্থা ভালো ছিল না। পুলিশ ইন্সপেক্টর মিস্টার সুদেব নায়ারের সঙ্গে কাকা আমার পরিচয় করিয়ে দিলেন। তারপর আমরা মিস্টার সুমনের বাড়ির ভেতর ঢুকলাম। আমি কাকাকে আসতে জিজ্ঞেস করলাম, সুদেববাবু তোমার বন্ধু? কাকা বললেন, হ্যাঁ চেনা আছে। কাকার ভাবভঙ্গি দেখে বুঝলাম বেশি কথা বলার মুডে নেই তিনি, হয়তো এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না। দরজার সামনেই পড়েছিল লাশটা। সুদেববাবু বললেন, লাশটা পরীক্ষা করে দেখা গেছে, ফিঙ্গারপ্রিন্ট, পায়ের ছাপের অনেক লোক এসেছিল। মৃত্যুটা সম্পূর্ণ স্বাভাবিক। ডাক্তারবাবু বলেছেন কার্ডিয়াক অ্যারেস্ট, বুকের হার্ট হঠাৎ কাজ বন্ধ করে দিয়েছে। কাকা জিজ্ঞেস করলেন, ঘরের ভেতর কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি? সুদেববাবু বললেন, একটাও না, শুধু ওনারই পায়ের ছাপ পাওয়া গেছে। সুমনবাবুর জামায় কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো রকম অস্বাভাবিক চিহ্ন গায়ের মধ্যে নেই, যদিও মুখটা যন্ত্রণায় কুঁচকে আছে। কাকা জিজ্ঞেস করল, এ বাড়িতে কি কিছু আছে যা চোর ডাকাত খুনিদের লোভ দেখাতে পারে? ইন্সপেক্টর হেসে বললেন, ওরকম ভাবছেন কেন? মৃত্যুটা সম্পূর্ণ স্বাভাবিক। আর ও কথা বলছেন না, তেমন কিছু সম্পত্তি ছিল না সুমনবাবুর। থাকবার মধ্যে আছে কিছু হিস্টোরিক্যাল ভ্যালুর জিনিস, সেগুলোর জন্যে তো সচরাচর মার্ডার হয় না। আর সুমনবাবুর কোনো উত্তরাধিকারও ছিল না। খুনের ধারণাটা নেহাতি অমূলক। কাকা মুখ গুমড়ে বললেন, কিন্তু যতদূর জানি সুমনবাবুর হার্টের অবস্থা খারাপ থাকলেও তেমন ছিল না যে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। তা ডাক্তারবাবু কখন মৃত্যুটা হয়েছে বললেন? ইন্সপেক্টর বললেন, হয়েছে 3:30 থেকে 4:30-এর মধ্যে। ভোরের ওই সময় সাধারণত সুমনবাবু জেগেই থাকতেন। কাকা আর কিছু না বলে মৃতদেহটাকে খুঁটিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে বলে উঠলেন, কিন্তু মৃতদেহে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন? ডান হাতের তালুটার কাছে পোড়া দাগে সাদা হয়ে গেছে। দাগটা কিন্তু বেশ টাটকা। ইন্সপেক্টর বললেন, হ্যাঁ দাগটা দেখেছি, তবে ওটা
খুব সম্ভবত রান্না করতে গিয়ে হাত পুড়ে যাবার দাগ। সুমনবাবু তো নিজেই রান্না করতেন, বিয়ে থা তিনি করেননি। কাকা একটুক্ষণ চুপ থেকে বললেন, সম্ভবত বলে থেমে থাকলে চলবে না। আপনি কি শুনেছেন, বেব্লেডে গার্ল্যান্ড নামক একটি ছেলের পূর্বপুরুষের বইতে লেখা ছিল, যাও যেখানে তুমি কোনোদিন যাওনি, কারণ ওখানেই আছে উত্তর। বুঝলেন সুদেববাবু, ওই দাগটাকে আরও খুঁটিয়ে দেখা উচিত। ইন্সপেক্টর বললেন, ঠিক আছে, ওই পোড়াটাকে আরও খুঁটিয়ে দেখব। কাকা ঘরের চারদিকে একটা গোয়েন্দা মার্কার দৃষ্টি বুলিয়ে নিলেন। আমিও নজর করে দেখলাম। জিনিসপত্র খুব দামি না হলেও ফেলনা নয়। কাঠের কাজ করা দেওয়ালের ফটো, কার্পেট বিছানো মেঝে, শোকেসে পিরামিডের মূর্তি, স্ফিংস, তাজমহল ও নানা ধরনের মাটির স্যাম্পেল। বড় দরজাটা বিরাট, সেগুন কাঠের তৈরি, রূপোয় বাঁধানো দরজার হাতল। শোকেসে সোনার ছোট ছোট প্রাচীন মুদ্রা, মূর্তি ইত্যাদি। আমি কাকাকে জিজ্ঞেস করলাম, ওই সোনার মুদ্রাগুলোর জন্যে একজন মানুষ তো খুন হতে পারেন। কাকা একটা মুদ্রা হাতে নিয়ে বললেন, দূর বোকা, এসব জিনিস বিক্রি করা সহজ নয়। দেখলেই বোঝা যায় জিনিসগুলো প্রাচীন। কোনো স্বর্ণকার বা যে কোনো লোকই হোক এসব নিয়ে বেশি কেনাকাটা করতে পারবে না। সবই গভর্নমেন্টের সম্পত্তি। সুমনবাবু আর্কিওলজিস্ট বলেই নিজের কাছে এসব রাখতে পেরেছেন। এইসব জিনিস মিউজিয়ামে থাকে, কেউ নিজের কাছে রাখতে পারবে না, অন্তত দেশের মধ্যে। এতটা বলার পরই কাকার মুখটা কেমন হয়ে উঠল। ভুরুটা কুঁচকে কিছু ভাবার চেষ্টা করছিলেন। জিজ্ঞেস করলাম, কি ভাবছো কাকা? কাকা বলল, একটা বড় সন্দেহ দানা বাঁধল মনে, কিন্তু এখন সেটা বলা বৃথা। এখনো তো মৃত্যুটা খুন কিনা ভালো করে বোঝা যায়নি। পরদিন সকালেই ইন্সপেক্টর ফের হাজির। আমি পিসির বাড়িতেই ছিলাম, তাই বুটের শব্দ শুনে বেরিয়ে এলাম। কাকাও আমার সঙ্গ নিল। ইন্সপেক্টর চোখ বড় বড় করে বলল, এই যে ঘুরে গেল মশাই, এখন তো এ খুনই মনে হচ্ছে। কাকা হেসে বললেন, কি হাতের দাগটা ইলেকট্রিক শক লাগার তো? ইন্সপেক্টরের চোখ আরও বড় হলো। কি করে জানলেন মশাই? হাসপাতাল থেকে দুজন ডাক্তারকে কাল রাতে নিয়ে এসেছিলাম। তারা বলল দাগটা ইলেকট্রিক শকের জন্য হয়েছে। কিন্তু কিন্তু আপনি কি করে জানলেন? কাকা বলল, সন্দেহ করেছিলাম। যাক, সব পরে বলবো, এখন আসুন আমার সঙ্গে। কাকা ইন্সপেক্টরকে টেনে নিয়ে গেল। আমি বললাম, এ কি কাকা, কোথায় যাচ্ছ? কাকা বলল, যাচ্ছি সুমনবাবুর বন্ধু স্বর্ণকার রমেশ পোদ্দারের কাছে। খুনটা তিনি সম্ভবত করেছেন। আমি হাঁ হয়ে গেলাম। কাকা খুনিকে ধরে ফেলেছেন? এই যে ফেলুদার বা শার্লক হোমসের মতো কাণ্ড। আমি কাকার সঙ্গে দারোগাবাবুর গাড়িতেই রমেশবাবুর বাড়ির দিকে চললাম। ইন্সপেক্টর সুদেবও আমাদের সঙ্গেই চললেন। কাকা বাড়িটার দরজা খুলতেই বললেন, রমেশবাবু কোথায়? চাকর স্থানীয় লোকটি বললেন, তিনি বিদেশ চলে গেছেন, কাল সকাল 8টায়। আমি বাড়ির কাজের লোক। কাকা ইন্সপেক্টরকে বললেন, খুনি যে উনি, কোনো সন্দেহ আর রইল না। যাক, সন্দেহটা নির্ভুল ছিল। আর একটা কথা, এই যে দাদা, রমেশবাবুর কি বিদেশ যাবার অনেক দিন থেকেই ঠিক ছিল? লোকটি বলল, না, পরশু তিনি ঠিক করেছিলেন। কাকা ইন্সপেক্টরকে বললেন, আজ কলকাতায় যেতে হবে। ইন্সপেক্টর মাথা নাড়তে কাকা বললেন, এ মুহূর্তে কলকাতার ট্রেন ধরতে হবে। কলকাতায় পৌঁছে মাথাটা কেমন ঘুলিয়ে যাচ্ছিল। কেন, কি জন্যে এখানে এলাম? রমেশবাবুর বিদেশ যাবার সঙ্গে সুমনবাবুর খুনির সম্পর্ক কি? ট্যাক্সি করে এয়ারপোর্ট পৌঁছলাম। ইন্সপেক্টর নো অ্যাডমিশন লেখা ঘরটায় মিনিট 5 ঢুকে বেরিয়ে এলেন। বললেন, হ্যাঁ, রমেশ আজ সকাল 6টায় বার্লিন যাবার প্লেনে চেপেছে। কাকা বলল, প্লেনেই ওকে ধরবার ব্যবস্থা করতে হবে। ধরা তো রমেশবাবুকে হলো। তিনি তো রেগে মেগে তেরে কেটে তাক। বললেন, কি ভেবেছেন কি আপনারা? কোন সাহসে আমার বার্লিন যাত্রা পণ্ড করলেন আপনি? জানেন আমি কি কাজ করতে যাচ্ছিলাম ওখানে? প্রাচীন মুদ্রা পাচার। কথাটা কাকার। রমেশবাবুর মুখটা
1 মিলি সেকেন্ডের জন্যে পাংশু হয়ে এলো, কিন্তু ফের তেজের সঙ্গে তিনি বলে উঠলেন, কি বললেন? মুদ্রা পাচার? হ্যাঁ, এবং মোটা টাকায় সেটা বার্লিনে কাউকে বিক্রি করে দেশের সঙ্গে শত্রুতা। রমেশবাবুর গলা ধরে এলো, কি বলছেন? এবং সুমনবাবুকে খুন। রমেশবাবু মনের জোরে দুপায়ে উঠে দাঁড়ালেন, পা দুটো কাঁপছে, তাও বললেন, কি বললেন? প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, বলুন। ভোর 3:30 থেকে 4:30 মধ্যে সুমনবাবুর বাড়ির কলিং বেল টিপলেন। তারপর রূপোর হাতলে ছোঁয়ালেন কারেন্টের তার। উল্টো দিকে দরজা খুলতে গিয়ে জোরালো কারেন্ট লাগলো সুমনবাবুর হাতে। হার্টে আঘাত লাগলো, কার্ডিয়াক অ্যারেস্ট। তারপর মুদ্রাগুলো চুরি করে রেখে দিলেন, নকল মুদ্রা। ইলতুৎমিশের কালের মুদ্রার তারিখ 1215 বানিয়েছেন, কিন্তু তখন মানে ইলতুৎমিশের সময়ে মুসলিম ক্যালেন্ডার ব্যবহার করা হতো। সেটা শুরু হয়েছে 622 এডি থেকে, তাই 1215 লেখা মানে 1215 সঙ্গে 622 যোগ করে 1837 এডি। এটাই ছিল আপনার ভুল। রমেশবাবু কথাটা শুনে অজ্ঞান হয়ে ধপাস করে পড়ে গেলেন। আপনি সুমনবাবুর 4-5টি বন্ধুর মধ্যে একজন ছিলেন যে প্লেনের খরচা জুগিয়ে প্রাচীন মুদ্রাগুলো বিদেশে পাচার করতে পারেন, এবং আপনি একজন স্বর্ণকার। মুদ্রা বানানো আপনার কাছে কিছু নয়। এছাড়া সুমনবাবু আপনাকে খুবই বিশ্বাস করতেন। দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছেন বলে আপনার সিটিজেনশিপও বাতিল হয়ে যেতে পারে। ইন্সপেক্টর বললেন, উনি শেষ কথাগুলি শুনতে পাননি, অজ্ঞান হয়ে গেছেন। লোভে পাপ, পাপে জেল। আমি বলে উঠলাম, 3 cheers ফর কাকা, হিপ হিপ হুররে।